আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। আজ 13 ফেব্রুয়ারি, স্বাধীন বাংলাদেশের প্রথম দিন। তো সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন, আমাদের অনলাইন ক্লাসের। আজকের বিষয়বস্তু হচ্ছে তোমাদের এই মাধ্যমিক রসায়নের পেজ নাম্বার 48 থেকে 3.7.2 পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। আমি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি পেজ নাম্বার 48 থেকে 3.7.2 পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। তোমাদের মাধ্যমিক রসায়নের এই অংশটা থেকে তোমরা এটা দেখতে পারো। আমরা এই অংশটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তার আগে ছোট্ট করে বলে নেই, পরমাণুটাকে আমরা রসায়নের ভাষায় কি বলি? অ্যাটম বলি। কি বলি? অ্যাটম বলি। এই অ্যাটমটা মূলত হচ্ছে ল্যাটিন শব্দ। এখানে দুটো ল্যাটিন শব্দ রয়েছে। একটাকে বলা হচ্ছে এ, আরেকটা হচ্ছে টম। এই দুটার সমন্বয় হচ্ছে কি? অ্যাটম। ল্যাটিন ভাষায় এ অর্থ হচ্ছে না, এবং টম অর্থ হচ্ছে বিভাজ্য কণা। না বিভাজ্য কণা, যেটাকে আমরা মার্জিত বাংলা ভাষা বলছি অবিভাজ্য কণা। তাহলে এ দুটোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? এ অর্থ হচ্ছে কি? না, আর টম অর্থ হচ্ছে বিভাজ্য কণা। বিভাজ্য কণা, এটাকে এই দুটার সমন্বয়ে আমরা মার্জিত বাংলায় বলছি কি? অবিভাজ্য কণা। অবিভাজ্য কণা, ঠিক আছে? তার মানে পরমাণুটা হচ্ছে কি? অবিভাজ্য কণা, বা সহজভাবে যদি বলি তাহলে এটা হচ্ছে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যেটা অবিভাজ্য অবস্থায় থাকে, সেটাকে বলা হচ্ছে অ্যাটম বা পরমাণু। কিন্তু আধুনিক রসায়ন বলছে যে এই পরমাণু সমূহ হচ্ছে বিভাজ্য, এবং একটা পরমাণুকে বিশ্লেষণ করলে বা ভাঙলে আমরা মোটামুটি 200 ধরনের মৌলিক কণিকা পাই। কত ধরনের? 200 টাইপস। 200 ধরনের মৌলিক কণিকা পাই। আমরা যদি সহজভাবে বিশ্লেষণ করি তাহলে এই মৌলিক কণিকাগুলোকে আমরা দুভাগে বিভক্ত করতে পারি। কিছু মৌলিক কণিকা পরমাণুর অভ্যন্তরে রেগুলার বেসিসে আমরা খুঁজে পাই, যেগুলোকে আমরা বলছি স্থায়ী মৌলিক কণিকা, যেগুলোকে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামে চিহ্নিত করে থাকি। এবং অলমোস্ট 197, প্রায় 197 ধরনের অস্থায়ী মৌলিক কণিকা রয়েছে। ঠিক আছে, আমাদের এই মাধ্যমিক লেভেলে বা এসএসসি লেভেলে মূলত আমরা আলোচনা করব এই স্থায়ী মৌলিক কণিকাগুলো নিয়ে। তার আগে যদি আমরা ছোট্ট কিছু বিষয়ে ধারণা রাখি তাহলে আমাদের এই 3.7.2 ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে আমরা অলমোস্ট খুব ভালোভাবে একটা ধারণা লাভ করতে পারবো। তো তার আগে আমাদের বুঝতে হবে খুবই ইম্পর্টেন্ট দুটো টার্ম, একটা হচ্ছে অরবিট আর একটা হচ্ছে অরবিটাল। ফার্স্ট ওয়ান আমি আলোচনা করব অরবিট। তো পরমাণুর একটা স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, রাইট? তাহলে সহজভাবে যদি বলি তাহলে ইলেকট্রন আবর্তনের, আরো যদি ভালোভাবে বলি, পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন আবর্তনের পুরো পথকে বলা হচ্ছে অরবিট। আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ দাও। আমরা প্রায় এরকম ছবির সাথে পরিচিত। মনে করো এটা হচ্ছে সেন্ট্রাল নিউক্লিয়াস, এর সাথে আমাদের নিউট্রন থাকতে পারে। এইরকম একটা ছবির সাথে আমরা সবাই পরিচিত, রাইট? তাহলে এই যে বৃত্তাকার যে পথ, এই বৃত্তাকার পথে এটাকে আমরা ইলেকট্রন হিসেবে বিবেচনা করি। এটা হচ্ছে কি? ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনটা যে পথে রোটেট হচ্ছে বা আবর্তিত হচ্ছে, এই পুরো পথটাকে আমরা কি বলছি? অরবিট বলছি। এরপরে চলে আসি আমরা অরবিটালে। অরবিটাল জিনিসটা কি? আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করে তুমি নিজে হচ্ছে ইলেকট্রন। তুমি মোবাইল ফোন নিয়ে সারাক্ষণ বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছ, সারাদিন যে জায়গাগুলোতে চলছো, আমরা যদি গুগল ম্যাপে তোমার যদি লোকেশন বের করি তাহলে তোমার যে আবর্তনের যে পুরো পথটা যেটা দেখাচ্ছে, এই পুরো পথটাকে বলা হচ্ছে অরবিট। আর ঠিক এই মুহূর্তে তুমি যেখানে অবস্থান করছো বা নির্দিষ্ট কোনো একটা মুহূর্তে যেখানে অবস্থান করছো, ওই নির্দিষ্ট জায়গাটাকে বলা হচ্ছে অরবিটাল। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি ব্যাখ্যা করি এভাবে, তাহলে ইলেকট্রন আবর্তনের পুরো পথ, তার মানে তুমি সারাদিন যতগুলো জায়গায় ঘুরছো, ঘোরাফেরা করছো, এই পুরোটার ম্যাপ হচ্ছে অরবিট। একটা নির্দিষ্ট সময় তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় খুঁজে পাচ্ছি, ওই নির্দিষ্ট জায়গাটাকে বলা হচ্ছে অরবিটাল। তার মানে এটা যদি প্রপার যদি সংজ্ঞা বলি তাহলে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্য অঞ্চল বা জায়গাকে বলা হচ্ছে
অরবিটাল। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? রাইট। এখন তুমি মনে করো স্কুলে আছো, তাহলে স্কুলের ডিউরেশনটা হচ্ছে কি জেনারেলি 10 to 4 PM, তার মানে 10টা থেকে 4টা পর্যন্ত তোমাকে স্কুল গ্রাউন্ডে বা স্কুল ক্যাম্পাসে খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে স্কুল গ্রাউন্ড বা ক্যাম্পাস যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে তোমার জন্য অরবিটাল, মানে ওই টাইমটাতে তোমাকে ওই জায়গাতেই খুঁজে পাওয়া যাবে। আবার যদি কেউ তোমাকে 4টার পরে খুঁজতে চায়, তাহলে তোমাকে জেনারেলি কোথায় পাবে? তোমার বাসায় পেতে পারে অথবা মাঠে পেতে পারে। তাহলে 4টার পরে যে জায়গাগুলোতে তোমাকে খুঁজে পাচ্ছে ওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অরবিটাল। আশা করি এইটুকু উদাহরণ দিয়ে তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছ। এখন দেখা যাক আমাদের অরবিটালগুলো কি। আমাদের মাধ্যমিক রসায়নে জেনারেলি এই অরবিটালগুলোকে SPDF এই ফরম্যাটে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এস এর পূর্ণরূপ হচ্ছে কি, আমরা গত ক্লাসে শিখে আসছি, এস এর পূর্ণরূপ হচ্ছে শার্প। পি অরবিটালের পূর্ণরূপ হচ্ছে কি প্রিন্সিপাল। ডি অরবিটালের পূর্ণরূপ হচ্ছে ডিফিউজ। লাস্ট ওয়ান অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, এফ অরবিটালের পূর্ণরূপ হচ্ছে কি ফান্ডামেন্টাল। রাইট। আমরা যদি এই বইটা খেয়াল করি, তাহলে এখানে দেখো আমাদের এখানে বলা হচ্ছে পেজ নাম্বার 48-এ 3.7.2-তে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের 3টি নীতি রয়েছে বা আছে, এগুলো হচ্ছে পাওলির বর্জন নীতি, আব্বাউ নীতি, থার্ড ওয়ান হচ্ছে মোন্সের সূত্র। এই নীতিগুলোর আলোচনা তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন বইয়ে পাবা। এখানে এই নীতিগুলোর মূল ধারণা নিয়ে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সংক্ষেপে আলোচনা করা হচ্ছে। আমি চেষ্টা করছি তোমাদের উচ্চ মাধ্যমিক থেকে কিছু অংশ এখানে তুলে ধরবার জন্য, যাতে তোমরা সহজে পুরো জিনিসটা একটু বুঝতে পারো। তো এই নীতিটা বা ইলেকট্রন বিন্যাসের নীতিটা আমরা খুব সহজে মনে রাখতে পারি। তোমরা বাংলায় একটা টার্মের সাথে পরিচিত, যেমন আমরা বাংলায় প্রায় উদাহরণ দিই, লাল লাল ফুল, হলুদ হলুদ জামা, অনেক অনেক টাকা। তো এই যে একই শব্দের বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এই জিনিসগুলোকে আমরা কি বলি? রাইট, দ্বিরুক্তি বলি। আমরা দ্বিরুক্তির মাধ্যমে একটা পরমাণুতে কিভাবে ইলেকট্রনগুলো একটা নিয়ম অনুসরণ করে বা নিয়ম মাফিক পরমাণু কোন কোন স্তরে বা কোন কোন অরবিটারে ইলেকট্রনগুলো গিয়ে থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। এটা আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শিখে আসছি, এগুলো আমার কোনো কিছু না। এক বড় ভাইয়ের কাছে যখন পড়তাম, ওনার মাধ্যমে এগুলো শেখা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা এই নীতিটা এভাবে করে মনে রাখতে পারি। যেমন আমি বাংলায় যদি লেখার চেষ্টা করি, তাহলে আমি লিখলাম ইস ইস, একই শব্দের দুবার করে পুনরাবৃত্তি। তারপর লিখলাম পেশ পেশ, এটা হচ্ছে জাস্ট ছন্দ একটা মনে রাখার জন্য। তাহলে আমি কি লিখলাম? ইস ইস, পেশ পেশ। এরপর লিখছি আমি ডিপিস ডিপিস। কি লিখলাম? ডিপিস ডিপিস। এরপর আমি লিখছি ফিডিপস 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 ফিডিপস। এটুকু কি বোঝা যাচ্ছে? আচ্ছা, গত ক্লাসে যারা ছিল তারা এই আলোচনাটা আরো সহজে বুঝতে পারবা। তাহলে আমাদের অরবিটালগুলো হচ্ছে কত ধরনের? 4 ধরনের। এস অরবিটাল, 2 নম্বর হচ্ছে পি অরবিটাল, 3 নম্বর হচ্ছে ডি অরবিটাল, 4 নম্বর হচ্ছে কি এফ অরবিটাল। এস অরবিটালের ইলেকট্রন ক্যাপাসিটি কত জানি আমরা? 1 থেকে 2। প্রিন্সিপাল বা পি অরবিটালের ইলেকট্রন ক্যাপাসিটি আমরা জানি 1 থেকে 6। ডি অরবিটালের ক্যাপাসিটি আমরা জানি 1 to 10 বা 1 থেকে 10। এর তো হচ্ছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টালের ক্যাপাসিটি আমরা কতটুকু জানি? 1 থেকে 14। রাইট। এখন এখানে যে ছন্দটা লিখেছি আমি ইলেকট্রন বিন্যাসের নীতির জন্য, তো এটা খুব সহজে আমরা কাজ করতে পারি। খেয়াল করো, এই যে ইস শব্দটা আছে, এটার জন্য আমি লিখলাম এস অরবিটাল। আবার পরবর্তী হচ্ছে ইস, তারপরে এখানেও লিখলাম এস অরবিটাল। এখানে দেখো পিস আছে, এটা হচ্ছে কম্বাইন, মানে দুটো অংশ একসাথে আছে, পি এবং এস অরবিটাল। এরপর আবার হচ্ছে পিস, তাহলে এটার জন্য কি লিখলাম? পি এবং এস অরবিটাল। এরপর কি বলা হচ্ছে? ডি পিস। এখানে হচ্ছে কি কি অরবিটাল? ডি পি এস। এখানে হচ্ছে ডি পিস, তার মানে এই অংশটার জন্য আমরা কি লিখলাম? ডি পি এস। এরপর হচ্ছে ফিডিপস। এরপর কি হচ্ছে? ফিডিপস। এটা হচ্ছে ফিডিপস। তাহলে এটার জন্য আমরা কি লিখলাম? এফ ডি পি
এস। একইভাবে এই অংশটার জন্য কি লিখলাম, এফ ডি পি এস। ঠিক আছে, এটুকু যদি আমরা সাজিয়ে নিতে পারি, খুব সহজ জিনিস কিন্তু। দেখো, ইস ইস, পিস পিস, ডিপিস ডিপিস, ফিডিস ফিডিস। এটা উচ্চারণ করতে একটু হাসি মনে হচ্ছে, একটু মজা পাওয়া যাচ্ছে, বাট এটা এইভাবে তুমি যদি করতে পারো তাহলে জীবনে আর ভুলবা না। তাহলে এই সিকোয়েন্সটুকু আমরা লেখার পরে যে কাজটা করব, খুবই ইজি বিষয়। তাহলে দেখো, 1 নম্বর অরবিটাল হচ্ছে কি এস অরবিটাল, 2 নম্বর অরবিটাল পি অরবিটাল, 3 নম্বর অরবিটাল হচ্ছে ডি অরবিটাল, 4 নম্বর অরবিটাল হচ্ছে এফ অরবিটাল। ঠিক আছে, এরপর যে কাজটা, আমরা এই অরবিটালগুলোর সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানকার ছন্দের মধ্যে যে অরবিটালগুলো আছে সেগুলো কাউন্ট করব। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বরে কি আছে এখানে খেয়াল করো। 1 নম্বরে কি হচ্ছে, এস অরবিটাল। কাজেই এস এর কাউন্টিং বা এস অরবিটালের গণনা শুরু করবো আমরা 1 দিয়ে। তাহলে এখানে কত লিখলাম, 1 2 3 4 5 6 7 8। এস অরবিটালের সামনে 1 ছিল, এই জন্য প্রত্যেকের কাউন্টিংটা আমরা স্টার্ট করলাম 1 দিয়ে। 1 দিয়ে পর্যায়ক্রমে আমাদের যতদূর যাওয়া যায় গণনা করব। ঠিক আছে, পি কত নম্বর সিরিয়ালে, 2 নম্বরে। পি কত নম্বর সিরিয়ালে, 2 নম্বরে। এই জন্য পি এর কাউন্টিং বা পি অরবিটালের গণনা আমরা শুরু করব 2 দিয়ে। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম এখানে, পি কোথায় আছে, এই যে এখানে। তাহলে এখানে কত লিখবো, 2, কারণ পি শুরু হচ্ছে 2 দিয়ে। 2, এরপরে পর্যায়ক্রম কত, 3। এখানে পি, তার মানে কি লিখবো, 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। রাইট। একইভাবে খেয়াল করো, ডি কত নম্বর অরবিটাল, 3 নম্বর। কাজে ডি স্টার্ট করবো আমরা কত দিয়ে, রাইট, 3 দিয়ে। তাহলে এখানে কি লিখলাম, 3 4 5 6। ঠিক আছে, এরপরে যে কাজটা করবো আমরা, লাস্ট ওয়ান, ফান্ডামেন্টাল বা এফ হচ্ছে কত নম্বর সিরিয়ালে, 4 নম্বরে। তাহলে এটা কাউন্টিং করবো কত দিয়ে, রাইট, কত লিখলাম, 4F 5F। এ পর্যন্ত কি বুঝতে পারছি? তাহলে এভাবে করে আমরা এই সিরিয়ালটা ঠিক করে নিব। এখন তোমাদের সহজে বোঝার জন্য বলে দিই, আমি যদি এই অংশটুকু যদি বিবেচনা করি, খেয়াল করো, এই অংশটুকু যদি বিবেচনা করি, তাহলে এই অংশটার মধ্যে এই যে 2 দেখা যাচ্ছে, এই 2টাকে বলা হচ্ছে অরবিট। কি বলা হচ্ছে, অরবিট। এটা বুঝা যাচ্ছে, সামনের সংখ্যাটাকে কি বলি আমরা, অরবিট। আর এই যে পি দেখা যাচ্ছে, এই যে পি, এই পিটাকে বলা হচ্ছে অরবিটাল। ঠিক আছে, তার মানে সামনের সংখ্যাটা কি হচ্ছে, প্রত্যেকের সামনের সংখ্যাটাকে আমরা কি বলি, অরবিট। এবং এই যে এসপিডিএফ, এগুলোকে কি বলছি, অরবিটাল। এ পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? ওকে, এখন একটা সহজ জিনিস দেখাই তোমাদের। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। আমরা বোঝার সুবিধার্থে এই অংশটুকু রেখে দিচ্ছি, আমরা অন্য একটা কাজ স্টার্ট করি। তোমরা দেখো পেজ নাম্বার 62, 62 পৃষ্ঠা, তোমাদের পর্যায় সারণী আছে এখানে, মাধ্যমিক রসায়নের 62 পৃষ্ঠা, একটু খেয়াল করো। এই যে পিরিয়ডিক টেবিলটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, এখানে কি আছে, আমরা যদি উপর থেকে নিচের দিকে যদি ছকগুলো চিন্তা করি, এগুলো আমরা আগেও আলোচনা করেছি। উপর থেকে ছকগুলো যেগুলো নিচে নেমে যাচ্ছে, এগুলোকে আমরা কি বলি, জেনারেলি গ্রুপ বলি বা ক্লাস বলি। আর এভাবে যে ছকগুলো চলে যাচ্ছে বা যে ঘরগুলো চলে যাচ্ছে, এগুলোকে আমরা কি বলি, পিরিয়ড বা পর্যায়। এখন খেয়াল করো, মনে করো যে আমাদের এখানে ম্যাগনেসিয়ামটা, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 12। এখন ম্যাগনেসিয়ামটা যদি আমরা খেয়াল করি, আমি তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, একটু খেয়াল করো। এই দেখো ম্যাগনেসিয়াম কত নাম্বার গ্রুপে আছে, দেখো গ্রুপ নাম্বার 2। আর এপাশ থেকে যদি দেখি, তাহলে